ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11-এর একটি ইম্পর্টেন্ট টপিক সেট নিয়ে আলোচনা করব। খুব সহজ সরল ভাষায় সেটের পুরো কনসেপ্ট আমি আজকে বোঝাই দেব। আশা করি তোমরা সবাই বুঝে যাবে। তো শুরু করছি সেট। তো প্রথমে আমি বলবো সেট কাকে বলে। সেট জিনিসটা কি? সেট হচ্ছে বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে সেট বলা হবে যদি সংকলনটি তিনটা কন্ডিশন মানে। কন্ডিশনগুলো কি কি? প্রথম কন্ডিশনটা হচ্ছে সংকলনটি সুসংগত হবে, ওয়েল ডিফাইন্ড। সংকলনটির অন্তর্গত বস্তুগুলি পরস্পর ভিন্ন হবে, অর্থাৎ প্রত্যেকটা বস্তু আলাদা হবে। 3 নম্বর হচ্ছে সংকলনটি যে বস্তুগুলি থাকবে সেগুলি হচ্ছে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ বস্তুগুলিকে কাকে আগে নেওয়া হলো কাকে পরে নেওয়া হলো এই বিষয়টার উপর নির্ভর করবে না। এই কন্ডিশনগুলো বোঝার জন্য একটা সুন্দর একটা আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দিয়ে পুরো বিষয়টাকে বোঝাই দিচ্ছি। তো এখানে বলা হলো তোমার স্কুল ব্যাগের সমস্ত উপাদানের সেট, অর্থাৎ তোমার স্কুল ব্যাগের মধ্যে কি কি থাকে সেই সমস্ত বস্তুকে নিয়ে যদি আমরা সেট আকারে প্রকাশ করি তাহলে কি হবে? সাধারণত তোমার স্কুল ব্যাগে কি কি থাকে? বই থাকে, খাতা, কলম, জ্যামিতি বক্স, টিফিন বক্সও থাকে, অনেক সময় ক্যালকুলেটর থাকে, আরো দুই একটা জিনিস থাকতে পারে এক্সট্রা। তো এই সমস্ত যতগুলো উপাদান আছে সবগুলোকে নিয়ে যে আমি একটা কালেকশন তৈরি করলাম, যে একটা সেট আকারে প্রকাশ করলাম, এখানে লক্ষণীয় যে সংকলনটি সুসংগত। 1 নম্বর যে কন্ডিশনটা, এই 1 নম্বর কন্ডিশনটা এখানে মানছে। সুসংগত কথার অর্থ হচ্ছে এখানে যেহেতু আমি স্কুল ব্যাগের সমস্ত উপাদানের কথা বলছি, তাই স্কুল ব্যাগের প্রত্যেকটা উপাদান কিন্তু আমি এখানে লিখছি। এখানে বাইরের অন্য কোনো আদার্স কোনো উপাদান লেখা হয়নি। যদি অন্য কোনো লেখা হইতো তাহলে সেটা কিন্তু সুসংগত হতে পারে, হতো না। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে স্কুল ব্যাগের সমস্ত উপাদানের সেটের মধ্যে আর একটা কোনো একটা পদ অ্যাড করলাম, যেটা কিনা ধরলাম একটি আম গাছ, একটি আম গাছ। তো এবার নিশ্চয়ই তোমাদের স্কুল ব্যাগের যে উপাদানগুলি থাকবে, স্কুল ব্যাগের মধ্যে নিশ্চয়ই আম গাছকে ঢুকানো যাবে না। তো এক্ষেত্রে যদি আম গাছ আমি এখানে লিখে দিই তাহলে সংকলনটা কিন্তু হয়ে যাবে, সুসংজ্ঞাত হবে না। তো কথার অর্থ হচ্ছে যে উপাদানগুলোর কথা বলা হবে ঠিক সেই সমস্ত উপাদান নিয়েই এখানে সেই সমস্ত উপাদানেরই সংকলনটাকে এখানে রাখতে হবে। 2 নম্বর যে ছিল সংকলনটির অন্তর্গত প্রত্যেকটি বস্তু পরস্পর কি হবে? ভিন্ন হবে। এখানে লক্ষ্য করো আমি যে বস্তুগুলো বা যে পদগুলি এখানে লিখছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটাকে আমরা একবার একবার করে কিন্তু আমি এখানে লিখছি। বই একবার লেখা আছে, খাতা প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা আছে একবার করে। এবার কোনো কারণে যদি এখানে আমি আরো একবার কোথাও বই লিখে দিতাম তাহলে কিন্তু সেট হইতো না, এই কারেকশনটা সেট হইতো না। এক্ষেত্রে যেহেতু বইটাকে আমি কয়বার লিখলাম, এখানে 2 বার লিখলাম। তো সেট হতে গেলে প্রত্যেকটা বস্তুকে কি হতে হবে? আলাদা আলাদা হতে হবে। 3 নম্বর কন্ডিশনটা যেটা ছিল সেটা হচ্ছে সংকলনটির যে বস্তুগুলো থাকবে সেগুলো হবে ক্রম নিরপেক্ষ। কথার অর্থ হচ্ছে আমি এখানে খাতাটাকে যদি আগে লিখতাম, বইটাকে যদি পরে লিখতাম, তাহলে সেটটির কোনোরূপ পরিবর্তন হইতো না। অর্থাৎ আমি এখানে স্কুল ব্যাগের সমস্ত উপাদানের কথা বলছি, কোন উপাদানটাকে তুমি আগে রাখবে, কোন উপাদানটাকে তুমি পরে রাখবে, এটার উপর কোনো ব্যাপার না। এই যে আমি কারেকশনটা যেটা আমি নিয়েছিলাম স্কুল ব্যাগের সমস্ত উপাদান, এখানে কিন্তু 3টা কন্ডিশনে মানলো। অতএব এটা একটা কি হবে? সেট হবে। আরো ক্লিয়ার করার জন্য আরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট। তো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট, যেটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম। একটা জিনিস মনে রাখবে, সেটকে প্রকাশ করার জন্য বড় হাতের যে ইংরেজি অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি, এবং সেটের যে উপাদানগুলো সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লিখতে হয়। এটা আমার লক্ষণীয় বিষয়টা। তো এবার আমি এখানে কার সেট নিয়ে নিলাম? যে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট। তো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ কি হতে পারে? তো এখানে আমি কার সেট নিলাম? ইংরেজি বর্ণমালা স্বরবর্ণের সেট নিলাম। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ কয়টা? 5টা। এই 5টা আমি পরপর কিন্তু লিখলাম। তবে আমি যদি এখানে একটা ব্যঞ্জনবর্ণ ঢুকে দিতাম তাহলে কিন্তু সংকলনটা সুসংজ্ঞাত হতো না। যেহেতু স্বরবর্ণের কথা বলছে, আমাকে সমস্ত কিছু স্বরবর্ণই এখানে নিতে হবে, অন্য কোনো বর্ণ নেওয়া যাবে না। এবার 2 নম্বর কথা, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা যে আমি কিন্তু স্বরবর্ণগুলো পরপর সাজায় লিখিনি। সাধারণত কি হইতো? এরপরে ই হইতো, আমি কিন্তু ইটা আগে নিয়ে নিই, আইটাকে আগে নিয়েছি। কেন? কারণ সেট হচ্ছে কি ক্রম নিরপেক্ষ। তো কাকে আগে নিলাম কাকে পরে নিলাম কোনো ব্যাপার না সেটা। এবার তারপরে কি করা? 2 নম্বর কন্ডিশনটা কিন্তু এখানে মানছে। কি কন্ডিশনটা? যে প্রত্যেকটা পদ কি থাকবে? ভিন্ন ভিন্ন থাকবে। অবশ্যই আমি কোনো পদকে রিপিট করি নাই, প্রত্যেকটা পদকে আমি আলাদা আলাদা করে নিয়েছি, একবার করে নিয়েছি। তো এইটাও একটা তাহলে কি হয়ে গেল? সেট হলো। এরকম করে আরো অসংখ্য উদাহরণ হতে পারে যে ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার যেগুলো হয়, ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দ্বারা লেখা হয়। ন্যাচারাল নাম্বার সাধারণত কি জানো? স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 এরকম করে চলতেই থাকবে, এটা কিন্তু শেষ নেই। এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো,
এই যে পথটা কিন্তু এক্স সেটের অন্তর্গত। তো এটা বোঝার জন্য আমি কিভাবে লিখবো, এ বিলংস টু এক্স, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু, মানে অন্তর্গত। তাহলে এক্স সেটের অন্তর্গত এ একটি পথ। এরকম করে হতে পারে আই বিলংস টু এক্স, বি, বি কি এক্স সেটে আছে? বি তো এক্স সেটে নেই, তার জন্য হবে এটা বি ডাজ নট বিলংস টু এক্স। তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে সেট কিভাবে প্রকাশ করা হয়। সেট প্রকাশ করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ, রোস্টার অর ট্যাবুলার মেথড, আর 2 নম্বর হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি, প্রপার্টি অর সেট বিল্ডার মেথড। তো পদ্ধতি দুইটা কেমন? যেমন প্রথমে যদি আমি রোস্টার পদ্ধতি সম্পর্কে বলি, রোস্টার পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে সেটের অন্তর্গত প্রত্যেকটা পদকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা কমা দিয়ে লিখতে হয়। কেমন? আমি একটু আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম, যে তার মধ্যে একটা ছিল হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলির সেট। তো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলি প্রত্যেকটি স্বরবর্ণ কমা কমা দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে এই পদ্ধতির ক্ষেত্রে। আর একই রকম করে আমি যদি ধর্মভিত্তিক পদ্ধতি বলি, ধর্মভিত্তিক পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে সেটের প্রত্যেকটা পদ লিখতে হবে না, শুধুমাত্র একটি পদ দ্বারা সেটটাকে প্রকাশ করতে হবে এবং সেই পদটি যে যে ধর্ম মানছে সেই ধর্মগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি একটা বলি, উদাহরণ দিই যে 2 থেকে 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যার সেট, যুগ্ম সংখ্যার সেট। তাহলে সেট বিল্ডার পদ্ধতিতে এই সেটটাকে যদি আমি প্রকাশ করি, কিভাবে লিখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স such that x less than 2 less than 10 এবং x যুগ্ম সংখ্যা। তাহলে আমি কি করলাম, এই সেটটার অন্তর্গত একটি মাত্র পদ x দ্বারা সেটটাকে প্রকাশ করলাম। এবার এই এক্সটা কি কি ধর্ম মানছে সেই ধর্মগুলো কিন্তু এখানে উল্লেখ করলাম। এখানে বলা ছিল কি 2 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যা, তার মানে এক্স এর যে ভ্যালুটা, অর্থাৎ এই যে এক্স পদটা, যে পদটা কোথা থেকে কোথায় হবে, 2 থেকে 10 পর্যন্ত হবে। 2 নম্বরে বলা হয়েছিল যে এটি একটি যুগ্ম সংখ্যা হতে হবে, অর্থাৎ এক্স একটি কি সংখ্যা, যুগ্ম সংখ্যা, সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম। এবার এইটাই যদি আমি তোমার হচ্ছে রোস্টার পদ্ধতিতে নিয়ে আসি, তাহলে কি হবে, সেটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 থেকে 10 পর্যন্ত যতগুলি যুগ্ম সংখ্যা আছে প্রত্যেকটা যুগ্ম সংখ্যাকে কিন্তু এখানে লিখতে হবে। তো 3টা যুগ্ম সংখ্যা আছে, 3টা যুগ্ম সংখ্যায় আমি লিখে দিলাম। এই হচ্ছে একটা হচ্ছে রোস্টার পদ্ধতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক। তাহলে কি শিখলাম আমরা? রোস্টার পদ্ধতিতে প্রত্যেকটা পদকে কমা কমা দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে। আর ধর্মভিত্তিক পদ্ধতিতে কি করতে হবে? ধর্মভিত্তিক পদ্ধতিতে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটের অন্তর্গত একটি পদকে আমরা নেব, সেই পদটা যা যা ধর্ম মানতেছে সেই ধর্মগুলোকে আমরা কিন্তু পাশে উল্লেখ করে দেবো। এখানে একটা কথা বলার ছিল, এই চিহ্নটা হচ্ছে সাজ দ্যাট কথার অর্থ হচ্ছে এমন যে, এই চিহ্নটাকে আমরা এইটা দিয়েও প্রকাশ করি, অথবা এই একটা স্ল্যাশ দিয়েও কিন্তু সাজ দ্যাট চিহ্নটাকে প্রকাশ করা হয়। এবার আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানবো। 1 নম্বর হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। সসীম সেটটা কি জিনিস? সসীম সেট হচ্ছে কথাটার থেকে বোঝা যাচ্ছে যে সেটের পদ সংখ্যা হবে সসীম সংখ্যক পদ থাকবে সেই সেটকে সসীম সেট বলা হবে। আর যে সেটে অসীম সংখ্যক পদ থাকবে, অর্থাৎ গোনা যাবে না, সেই সমস্ত সেটকে বলা হবে অসীম সেট। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, এই যে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলির সেট AI OUE, এটাতে কিন্তু 5টা মাত্র বর্ণ, এটা কিন্তু গোনা যাচ্ছে 5টা, তাহলে এটা কি ধরনের সেট হবে? সসীম সেট হবে। আর অসীম সেটের একটা যদি উদাহরণ দেই, x such that x belongs to real number, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেটকে r দ্বারা প্রকাশ করা হয়, এবং x -1 to 2। এবার -1 থেকে 2 এর মধ্যে কতগুলি বাস্তব সংখ্যা আছে এটা কিন্তু গুণে শেষ করা যাবে না। তো এই ধরনের সেটগুলোকে বলা হবে অসীম সেট, যার পদ সংখ্যা শেষ হবে না। আমি যদি বলি সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, 1 2 3 এরকম চলতেই থাকবে, এটা শেষ করা যাবে? এটা শেষ করা যাবে না। সেট অফ ইন্টিজার, z দ্বারা প্রকাশ করা হয়, ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যাতে কোন কোন পদগুলো থাকে, 0 থাকে, +-1 থাকে, +-2 থাকে, সেটা চলতে থাকে। এই সমস্ত সেটের পদগুলোকে আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না, এই ধরনের সেটগুলোকে বলা হবে অসীম সেট। আর যার পদ সংখ্যা থাকবে, গুণে গোনা যাবে, হাতে গোনা যাবে, সেই সমস্ত সেটগুলোকে বলা হবে সসীম সেট। সসীম সেটে আরো অনেক উদাহরণ হতে পারে, বলা যেতে পারে যে তোমার মাথায় অবস্থিত সমস্ত চুলের একটি সেট, সমস্ত চুল কিন্তু হাতে গোনা যাবে, সময় লাগবে কিন্তু গোনা যাবে। তো এই ধরনের সেটগুলোকে বলা হবে সসীম সেট। এবার আসবো আমরা একপদী সেট। একপদী সেট কথাটা থেকে বোঝা যাচ্ছে যে সেটে কেবলমাত্র একটি মাত্র পদ থাকবে তাকে বলা হবে একপদী সেট। উদাহরণস্বরূপ হতে পারে 5 সিঙ্গেলটা সেট, একটা পদ হতে পারে, একটা 5 দিলাম, 5 দিলাম, হতে পারে 1 দিলাম,
আমি যদি এরকম করে একটা সেট লিখি এক্স সাজ দ্যাট এক্স হলো এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের 20 এটা একটা হতে পারে এক পদী সেট, কারণ এই সমীকরণে যদি সমাধান করা যায় এক্স এর মান কত আসবে -5, সেটা হচ্ছে একটাই মাত্র পদ আসবে। এবার আমরা চলে আসবো শূন্য সেট বা খালি সেট, এটাকে নাল সেট, ভাওয়েট সেট, এমটি সেট, বিভিন্ন নাম এটার আছে। তো শূন্য সেট হচ্ছে কি, যে সেটে কোনো পদই থাকবে না, তাকে শূন্য সেট বলা হবে। মনে রাখবে শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ফাই দ্বারা প্রকাশ করা হয়। এবার এই জায়গাটাতে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি ফাই নিয়েছিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে কিন্তু ফাইটা একটা পদের মতো কাজ করতেছে, আর ফাইটা যখন সেকেন্ড ব্র্যাকেটে থাকবে না, অর্থাৎ আলাদাভাবে থাকবে, তখন এই ফাইটা হচ্ছে একটা শূন্য সেটের কাজ করবে বা শূন্য সেটকে বোঝাবে। তো উদাহরণ আমি দিই যদি শূন্য সেটের একটা, x such that x belongs to real number, x হচ্ছে একটা কি বাস্তব সংখ্যা, এবং আমি এটা বললাম x হলো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের 20। তো এবার বলো x স্কয়ার প্লাস 1 সমীকরণের 20 কি আসে? যদি তোমরা হিসাব করো তাহলে কত আসবে? x স্কয়ার ইকুয়াল টু -1, x ইকুয়াল টু প্লাস মাইনাস √1, যেটাকে আমরা কি বলা, যেটাকে আমরা বলি আয়োটা। তো আয়োটা একটা হচ্ছে অবাস্তব রাশি। তো এই যে সেটটা আমি নিয়েছিলাম, এই সেটে কোনো বাস্তব পদ পাওয়া গেল, এক্স এর কোনো বাস্তব মান পাওয়া গেল না, তার জন্য এটাকে বলা হবে কি সেট? শূন্য সেট। আর অনেক উদাহরণ হতে পারে শূন্য সেটের। আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, তোমার স্কুল ব্যাগের সমস্ত উপাদান সমূহের সেট। আমি যদি এখানে বলতাম যে তোমার স্কুল ব্যাগের সমস্ত উপাদান যদি বের করে নেওয়া হয়, তারপর যে ব্যাগটা থাকে সেই ব্যাগের অন্তর্গত সমস্ত উপাদানের সেট, সমস্ত উপাদান তো অলরেডি বের করা হয়ে গেছে, তাহলে তোমার ব্যাগটা তখন খালি থাকবে, তাহলে সেটা হবে একটা কি? শূন্য সেটের উদাহরণ। এবার আসি আমরা উপসেটে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে উপসেট বা সাবসেট। কথাটার থেকেই বোঝা যাচ্ছে যে উপসেট হবে কি, একটা বড় সেট থাকবে, তার কিছু কিছু পদ নিয়ে আমরা যে সেটগুলো গঠন করব, সেই সেটগুলোকে বলা হবে ওই সেটের উপসেট। উদাহরণস্বরূপ বা উপসেটের যদি আমি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে কি, এ ও বি দুটি সেট যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের অন্তর্গত হয়, অর্থাৎ বি সেটে তুমি যে পদটাই নিবে সেই পদটা কার অন্তর্গত হবে? এ সেটের অন্তর্গত হয়, তবে বি সেটকে এ সেটের উপসেট বলা হবে। আর এটাকে কিভাবে প্রকাশ করা হবে? এ বি সাবসেট হবে, অর্থাৎ আমি কি বললাম? বি সেটের প্রত্যেকটা পদ কার অন্তর্গত? এ সেটের। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এ সেটে বেশি সংখ্যক পদ থাকবে, বি সেটে কম সংখ্যক পদ থাকবে। এই চিহ্নটাকে বলা হয় সাবসেট চিহ্ন। এটা আমি একটা উদাহরণ দিই। আমি বললাম এই একটা সেট নিলাম 1 2 3, যেখানে পদগুলো হচ্ছে কি 1 2 3। তাহলে এই সেটের একটা করে পদ নিয়ে যদি আমি সেট বানাই, বা দুইটা করে পদ নিয়ে যদি সেট বানাই, বা তিনটা পদ নিয়ে যদি সেটটা বানাই, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা সেটই এই সেটটার উপসেট হবে। কেন? কারণ এই যে সেটটা আছে, এখানে কয়টা পদ আছে? একটি। এই পদটা আবার কোথায় আছে? এই সেটে আছে। তাহলে উপসেটের সঙ্গে কি বলা হয়েছে? কোনো একটা সেটের প্রত্যেকটি পদ যদি অন্য একটা সেটে থাকে, অর্থাৎ বি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে বি সেটের প্রত্যেকটা পদ এর অন্তর্গত হলে বিটাকে কি বলা হবে? উপসেট। তাহলে এই এক পদটা এখানে নেওয়া আছে, এই পদটা কিন্তু আবার এ সেটের পদ। একইভাবে এটাও এ সেটের পদ, এটাও এ সেটের পদ, তাহলে এই সেটটাও একটা উপসেট হবে। একইভাবে এখানকার যে দুইটা পদ আছে, এটাকে যদি সাপোজ বি ভাবি আমি, তাহলে এই সেটটার দুটো পদই কিন্তু দেখো এ সেটের অন্তর্গত, তাহলে এটা হচ্ছে একটা উপসেট হবে। একইভাবে যদি আমি এই সেটটা নেই, অর্থাৎ অ্যাকচুয়ালি এ সেটটাই এটা, তাহলে এখানেও লক্ষ্য করো এ সেটের অন্তর্গত এক পদটা এখানকার পদ, দুই পদটাও এখানকার পদ, তিন পদটা এখানকার পদ। অর্থাৎ উপসেটের যে ডেফিনেশন ছিল যে বি সেটের অন্তর্গত প্রত্যেকটা পদ যদি এ সেটের অন্তর্গত হয়, তাহলে বি সেটটাকে এ সেটের উপসেট বলা হবে। তাহলে আমি যদি ভাবি যে বি, তাহলে এই সেটটাও কিন্তু পুরোপুরি এ সেটের অন্তর্গত। তাহলে বি সেটটাকেও আমরা কি বলবো? এই সেটটাকেও আমরা কি বলবো? এখানে এ সেটের উপসেট। এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখেই কিন্তু অনেকটা আইডিয়া করা যায় যে সেট উপসেট ব্যাপারটা কিরকম। এটা কিন্তু অনেকটা দেখতে লেস দ্যানের মতো। যদি সংখ্যা থাকতো, কেবল যদি সংখ্যা থাকতো, ওটা লেস দ্যান। আমরা তো জানি যে লেস দ্যান মানে কি, যদি 3 লেস দ্যান 5 করে, তার মানে এই দিকে যেটা থাকে বড় থাকবে, এই দিকে কি থাকবে? ছোট থাকবে। একইভাবে এই লেস দ্যানটা তখন যখন আমরা সেটে প্রয়োগ করি, তখন এটা কি হয়ে যায়? অনেকটা সমান ইউ এর মতো দেখতে হয়। তখন একই রকম করে এই দিকের সেটটার পদ থাকবে বেশি, এই দিকের সেটটাতে পদ থাকবে কম। এই যে উপসেটের যে উদাহরণগুলো এতক্ষণ দিলাম, এই উপসেটের কিন্তু সংজ্ঞাটা আর অন্যভাবে বলা যায়, অর্থাৎ এরকম করে, ফর অল এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ। এই কথাটার অর্থ হচ্ছে, এই কথাটাকে বলা হয় ফর
ফর অল কথার অর্থ হচ্ছে সমস্ত, তার মানে বি সেটের অন্তর্গত সমস্ত পদ এখানে এক্স দ্বারা কিন্তু প্রকাশ করছে, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা পদকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি এখানে এক্স দ্বারা। তো কি হলো, বি সেটের আমি যে পদটাই নিচ্ছি সেই পদটাই কোথায় পাচ্ছি, এ সেটে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এক্স পদটা, যে এক্স হচ্ছে সমস্ত পদকে নির্দেশ করতেছে, অর্থাৎ বি সেটের আলটিমেট কি হলো, সমস্ত পদ কোথায় গিয়ে থাকলো, এ সেটে গিয়ে থাকলো, এবং এটাকে প্রকাশ করা হবে, আগেও বললাম, বি সাবসেট অফ এ। এবার কোন সেটে এন সংখ্যক পদ থাকলে তার উপসেট সংখ্যা হবে 2n t। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা মনে রাখতে পারো, যেহেতু এমসিকিউ কোশ্চেন, এই টাইপের অঙ্ক খুব আসতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি। এ একটা সেট যার অন্তর্গত পদগুলো আমি ধরলাম এ বি সি। এইবার এ সেটের উপসেট কি হবে, এ এর উপসেট গুলি। একটা কথা মনে রাখবে, ফাই অর্থাৎ নাল সেট সবার উপসেট, কারণ নাল সেটের মধ্যে কিছু নেই, তো ও তো সবার মধ্যেই ঢুকে থাকবে, তাই নাল সেট হচ্ছে সবার উপসেট। হতে পারে এ সেটের একটি একটি পদ নিয়ে যদি উপসেট গঠন করি, তো এ থাকলো, বি, তারপর নিলাম সি, দুটো করে পদ নিয়ে উপসেট গঠন করতে পারি, এ বি, বি সি, আবার হচ্ছে এ সি। আবার তিনটা পদ নিয়েই কিন্তু কি করতে পারি, উপসেট গঠন করতে পারি। তিনটা পদ নেওয়া মানে হচ্ছে এই পুরো সেটটাই চলে আসলো। মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, প্রত্যেকটি সেট নিজের উপসেট, প্রত্যেকটি সেট নিজের উপসেট, নাল সেট সবার উপসেট। এই কথা দুটো ভালো করে নোট ডাউন করে লিখবে, প্রত্যেকটি সেট নিজের উপসেট, শূন্য সেট সবার উপসেট। এটা বরাবর। তো এবার যে কথাটা আমি বলতেছিলাম, এ সেটে কয়টা পদ ছিল, তিনটা পদ ছিল, উপসেট কয়টা পেলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি সূত্রটা যেটাই বলছিলাম যে কোন সেটে এন সংখ্যক পদ থাকলে তার উপসেট কয়টা হবে, 2n t। তাহলে এ সেটটাতে পদ ছিল তিনটা, তাহলে 2 3 = a, তাহলে 8টা উপসেট পেয়ে গেলাম। এবার আসলো সমান সেট, ইকুয়াল সেট। দুটি সেটকে সমান কখন বলা হবে, যখন সেট দুটির মধ্যে পদ সংখ্যা সমপরিমাণ পদ থাকবে এবং একই ধরনের পদ থাকবে। যেমন আমি বলতে পারি এ একটা সেট, এখানে আছে 2 3 4 5, বি একটা সেট 3 4 5 2। লক্ষণীয় যে এ সেট এবং বি সেট দুইটা সেটেই কিন্তু পদগুলো একই রকম, একই চারটা পদ আছে, এখানেও চারটা পদ আছে, এখানেও যা যা পদ আছে, এখানেও তা পদ আছে। তাহলে আমি এখানে কিন্তু বলতে পারি এ আর বি সমান সেট। তো সমান সেটটা সংজ্ঞাটা, মানে সমান সেটটা প্রকাশ করার জন্য আমি যদি বলি ফর অল এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি, এই কথার অর্থ হচ্ছে কি, একটু আগে যেটা উপসেট আমরা শিখলাম, এই কথার অর্থ হচ্ছে এ হচ্ছে বি সেটের উপসেট, অর্থাৎ এখানে বিটা বড় হবে, এটা ছোট হবে। আবার আমি যদি বলি ফর অল ওয়াই বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এ, তখন কিন্তু কি হবে, এখানে তখন বি সেটটা ছোট হবে, এ সেটটা বড় হবে। এবার এই দুইটা ঘটনা যদি একসঙ্গে ঘটে, একবার হচ্ছে এ বি এর থেকে বড়, আর একবার হচ্ছে বি এ এর থেকে বড়, এই দুইটা তো একসঙ্গে হতে পারে না, একবার এ বি এর থেকে বড় আর একবার বি এর থেকে বড়, এটা কেমন করে সম্ভব? তাহলে সম্ভব তখনই হবে যখন এই দুইটা সেট কি হবে, সমান হবে। তো আমাদের যদি দুটি সেট গাণিতিকভাবে দেখাতে বলে যে দুটি সেট সমান দেখাও, তখন কিন্তু আমাকে একবার এটাকে বি এর উপসেট দেখাতে হবে আর একবার বিটাকে এ এর উপসেট দেখাতে হবে, তখন আমি বলতে পারবো সেট দুটো কি সমান। এবার আসলাম যথার্থ উপসেট বা অধিসেট, পাওয়ার সেট অর অ্যান্ড হচ্ছে সুপার সেট। যথার্থ উপসেট কি, উপসেটের যে সংজ্ঞাটা আমরা শিখলাম অনেকটা ওই রকমই। যথার্থ উপসেটে বলা হয়েছে এ ও বি দুইটা সেট যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের অন্তর্গত হয় এবং এ সেটে কমপক্ষে কমপক্ষে একটি পদ থাকে যেটা বি সেটের অন্তর্গত নয়, তাহলে বি সেটকে এ সেটের কি বলা হবে, যথার্থ উপসেট। একটা উদাহরণ দিই আমি, সাপোজ এ সেটে এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম এ বি সি, একটা আমি তিনটে পদ নিলাম এ সেটের, তাহলে এ সেটের যে যথার্থ উপসেট গুলো কি কি হবে, নাল তো হবেই, এ বি সি, দুইটা পরে এ বি বি সি সি এ। তাহলে
এই যে প্রত্যেকটা নিচের প্রত্যেকটা, এই প্রত্যেকটাই কিন্তু এ সেটের কি হবে, যথার্থ উপসেট। কেবলমাত্র উপসেটের ক্ষেত্রে এই যে এ বি সি অর্থাৎ নিজে যে সেটটা ছিল সেটাও কিন্তু এ সেটের কি সেটের উপসেট ছিল, কিন্তু এখানে যথার্থ উপসেট হবে না, কারণ যথার্থ উপসেটে বলা হয়েছে যে যে সেটটা তুমি যথার্থ উপসেট বার করতে চাচ্ছ সেই সেটে কমপক্ষে একটা পদ বেশি থাকতে হবে। তো এই জায়গাতে কিন্তু এ সেটের জয়টা পদই আছে, এখানেও কিন্তু ঠিক তয়টা পদই আছে, অতএব এটা যথার্থ উপসেট হবে না। তাহলে যথার্থ উপসেট বাকিগুলো হবে, কারণ এইটাতে লক্ষণীয় যে এ সেটে দুইটা পদ বেশি আছে, এখানেও দুইটা পদ বেশি আছে, এক্ষেত্রেও দুইটা পদ বেশি আছে, আবার এগুলার সাপেক্ষে একটি একটি করে পদ বেশি আছে, তাহলে এই নিচের প্রত্যেকটাই হবে কি যথার্থ উপসেট। তো একটু আগে একটা সূত্র শিখলাম যে কোন সেটে যদি n সংখ্যক পদ থাকে তার উপসেট সংখ্যা কটি হয়, 2n। আর এবার হচ্ছে যথার্থ উপসেট কয়টা হবে, শুধু মূল যে সেটটা ওই সেটটা যেহেতু যথার্থ উপসেট হবে না, শুধুমাত্র ওই সেটটা বাদ যাবে, অর্থাৎ যথার্থ উপসেট সংখ্যা কত হবে, 2n-1 লিখে নিতে পারো। এবার আসি অধি সেট। অধি সেটটা কি, এখানে প্রত্যেকটা সেটই, যদি এই উদাহরণটার কথা বলি, প্রত্যেকটা সেটই কি এ সেটের যথার্থ উপসেট। আর এই যে মেইন বড় সেট অর্থাৎ এ সেটটাকে তখন বলা হবে কি অধি সেট। অর্থাৎ এ আর বি দুইটা যদি সেট হয়, যদি বি সেটটা এর যথার্থ উপসেট হয়, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, শুধুমাত্র যেটাকে আমরা প্রকাশ করি কিভাবে, এ প্রপার সাবসেট অফ বি। তো এবার বি যদি এর প্রপার সাবসেট হয় বা যথার্থ উপসেট হয়, তাহলে এটাকে বলা হবে অধি সেট। এটাকে কি বলা হবে, অধি সেট। আর বিটা তো অবশ্যই কি যথার্থ উপসেট। তো এরপরে হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটটা কি, বা ইউনিভার্সাল সেট, সবার উপরে সব থেকে বড়। এটি নির্দিষ্ট সংজ্ঞাধীনে বা নির্দিষ্ট শর্তাধীনে কতগুলি সেট যে সেটের উপসেট সেই সেটকে বলা হবে সার্বিক সেট। আমি যদি বলি এখানে আমি যে কোনো একটা সেট নিলাম, 1 2 3 4 5 6 নিলাম, 6টা পদযুক্ত। আমি এর কতগুলি উপসেট নিলাম, 1 2 3 1 2 হতে পারে 3 5 1 2 নিলাম এখানে সাপোজ। তাহলে এই নিচে যে তিনটা সেট নিলাম আমি, প্রত্যেকটা সেটই কিন্তু এই সেটটার কি উপসেট। তাহলে এই শর্তটার ক্ষেত্রে বা এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে এই নিচের এই সেটটা হবে কি সার্বিক সেট। সব থেকে বড় যে সেটটা সেটাই হবে, অর্থাৎ যে সেটের বাকিগুলো উপসেট সেই সেটটাকে বলা হবে সার্বিক সেট। আগে যে উদাহরণটা দেওয়া ছিল, অর্থাৎ এখানে যে দেওয়া ছিল এ সেটটা, এখানে কিন্তু এ সেটটা এদের কি সার্বিক সেট। তো এবার সার্বিক সেটকে সবসময় এস দ্বারা প্রকাশ করা হবে, অথবা সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ এর দুই দিকে একটু ইউ এর দুই দিকটা একটু চোখা করে দিবে, কারণ পরবর্তীতে বুঝতে পারবে কারণটা। তো আমি আরেকটা উদাহরণ দিই, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার অর্থাৎ অখণ্ড সংখ্যার সেট যে দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ হোল নাম্বার, আর প্লাস অর্থাৎ বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা। এই যদি আমি এই সেটগুলোর কথা বলি, এখানে 5টা সেট নেওয়া আছে, এই 5টা সেটের মধ্যে সব থেকে বড় সেটকে সেট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে সবগুলোই এগুলো অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা সেটই কার উপসেট, বাস্তব সংখ্যার যে সেটটা আছে তার উপসেট। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এই বাস্তব সংখ্যার সেটটা হচ্ছে সার্বিক সেট। তো আমি এই জন্য কথাটা বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কন্ডিশনের সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কিন্তু পরিবর্তন হতে পারে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসি সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট কি, কোনো একটি সেটের যতগুলি উপসেট হবে সেই সমস্ত উপসেটগুলিকে নিয়ে যদি আমরা আরেকটা সেট গঠন করতে পারি সেই সেটটাকে বলা হবে পাওয়ার সেট। উদাহরণস্বরূপ আমি যে এখানে যে উদাহরণটা নিয়েছিলাম এখান থেকেই আসি, অর্থাৎ এই একটা সেট নিয়েছিলাম, এ সেটের 3টে পদ ছিল। এবার যদি আমি উপসেটের কথা বলি, অর্থাৎ এ সেটের উপসেট যদি বলি, নাল থেকে শুরু করে এখানে এক্সট্রা একটা কি চলে আসবে, এ চলে আসবে। তাহলে এই প্রত্যেকটা উপসেট নিয়ে যদি আমি আরেকটা সেট গঠন করি, অর্থাৎ তাহলে আরেকটা সেট গঠন করা মানে কি, তার ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটে আন্ডার থাকতে হবে। তাহলে এখন যে নতুন একটা সেট আসলো, এই সেটের প্রত্যেকটা পদও কিন্তু একটা করে কি সেট বা এক একটা করে উপসেট। কার উপসেট, এ সেটের উপসেট। তাহলে এই যে নতুন সেটটা গঠিত হলো, এই সেটটাকে বলা হবে এ সেটের সূচক সেট। এটাকে প্রকাশ করা হবে পি এ দ্বারা।
পাওয়ার অফ এ। তো এটা যদি গাণিতিকভাবে সংজ্ঞাটা দেখাই, তাহলে পাওয়ার অফ এ বলতে কি বোঝাবে? পাওয়ার অফ এ হচ্ছে এই সেটের অন্তর্গত প্রত্যেকটা পদ যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এক্স দ্বারা অবশ্যই, কারণ এগুলো ভিতরের পদগুলো প্রত্যেকটা একটা করে সেট। আর আমি শুরুতেই বলছিলাম সেটকে বোঝানোর জন্য আমরা বড় হাতের ইংরেজি বড় হাতের বর্ণমালাগুলি ইউজ করি। তাহলে পাওয়ার অফ এ বলতে কি আসলো ফাইনালি? তাহলে এ এই সেটের অন্তর্গত প্রত্যেকটা পদ এক্স দ্বারা আমি প্রকাশ করতেছি, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে এ সেটটার উপসেট, এক্স হচ্ছে সাবসেট অফ এ। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে কোনো একটি সেটে এন সংখ্যক পদ আছে, তাহলে ওই সেটের যে সূচক সেট হবে সেই সূচক সেটের পদ সংখ্যা কত হবে? তো আলটিমেট কি ব্যাপারটা দাঁড়াবে? এ সেটের যতগুলি উপসেট হবে ততগুলি সূচক সেটের কি হবে? পদ সংখ্যা হবে, কারণ উপসেটগুলিই তো ওই সেটের পদ। এবার হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্রের সাহায্যেও কিন্তু আমরা সেটকে প্রকাশ করতে পারি। কিরকম? আমি একটা ইউনিভার্সাল সেট নিলাম, 1 2 3 4 5 6 সাপোজ। এই সেটের অন্তর্গত একটা সেট নিলাম আমি 1 2 3। তো এটাকে আমি ভেনের সাহায্যে কেমন করে প্রকাশ করব? একটা আয়তকার চিত্র আঁকতে হবে প্রথমে। ওই আয়তকার চিত্রটি এটা হচ্ছে সার্বিক সেটটা বোঝাচ্ছে। তো এইদিকে সাইডে একটু ইউটা লিখে দেবো, অর্থাৎ ইউনিভার্সাল সেটটা, পুরো সেটটা হচ্ছে এখানে সার্বিক সেটটা বোঝাচ্ছে। এবার সার্বিক সেটের অন্তর্গত পদগুলো প্রত্যেকটা পদ আমি লিখে দিচ্ছি 1 2 3 4 5 6। এগুলো হচ্ছে সার্বিক সেটের অন্তর্গত পদগুলো। এবার এর মধ্যে আমি এ সেটটাকে দেখাবো। তো এ সেটের পদগুলো কি কি? 1 2 3। তো 1 2 3 মিলে একটা সার্কেল করে দেবো। এবার এই যে সেটটা, এই সেটটা কাকে বোঝাচ্ছে? এ বলতে এখানে কোন জিনিসটা বোঝানো হচ্ছে? সার্কেলের অন্তর্গত পদগুলো বোঝানো হচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু ভেনের সাহায্যে সেটটাকে প্রকাশ করতে পারি। এবার তারপর আসলাম সেট প্রক্রিয়া সমূহ। সেট প্রক্রিয়া, বিভিন্ন ধরনের সেট প্রক্রিয়া আছে, তার মধ্যে হচ্ছে দুটি সেটের যোগ, ইউনিয়ন অফ টু সেটস। দুটি সেটের যোগ বলতে কি বোঝায়? যে দুইটা সেট আছে, ওই সেট দুটোর অন্তর্গত সমস্ত পদগুলি নিয়ে একত্রিত করে যদি আমরা নতুন একটা সেট গঠন করি, তাহলে সেই সেট দুটিকে বলা হবে দুটি সেটের যোগ। উদাহরণস্বরূপ প্রথমে আমি একটা উদাহরণ দেব। 1 2 3 4 একটা সেট আছে, আর একটা সেট আছে সাপোজ 5 6 2 1, এরকম। এবার এই দুইটা সেটের যদি আমরা ইউনিয়ন বের করি, তাহলে কি হবে? এখানকার পদ সমস্ত পদগুলোকে আমার একসঙ্গে আনতে হবে। তো প্রথমে সেটটার, যদি নাম দিই এ, এটা নাম দিই যদি বি, তাহলে প্রথমে আমরা এ সেটটার পদগুলো নিয়ে নেব 1 2 3 4, তারপরে বাদ বাকি বি সেটের সমস্ত পদ আমাকে আনতে হবে 5 6। 2 আর 1 কিন্তু নেওয়া যাবে না, কারণ 2 আর 1 অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে দুটি সেটের যোগ। দুটি সেটের যোগ বলতে তাহলে কি বোঝানো হলো? দুটি সেটের প্রত্যেকটা পদকেই যদি আমরা আর একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে সেই সেটটাকে বলা হবে সেট দুটির যোগ। এবার এ আর বি দুটি সেটের যোগ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ইউনিয়ন বি দ্বারা। এটা ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে কিরকম? গাণিতিকভাবে যদি আমি ব্যাখ্যা, মানে এর যদি গাণিতিক সংখ্যাটা বলি, তো কি হবে? এ ইউনিয়ন বি দ্বারা এমন সেটটা বোঝাচ্ছে যে সেটের পদগুলো এক্স দ্বারা নির্দেশ করানো হচ্ছে। এই এক্সটা কি? এই এক্সটা হয় এ সেটের পদ, অথবা এই এক্সটা বি সেটের পদ। এটা হচ্ছে অথবা চিহ্ন, অর। তার মানে এ ইউনিয়ন বি এর অন্তর্গত পদগুলি যদি এক্স দ্বারা প্রকাশ করি, এই এক্সটা কি হবে? এ সেটের পদ হবে, অথবা বি সেটের পদ হবে। এটাকে যদি আমরা ভেনের সাহায্যে প্রকাশ করে বোঝার চেষ্টা করি, খুব সহজেই বোঝা যাবে। লক্ষ্য করো, এ আর হচ্ছে বি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটা আমি এ সেটটাকে ধরলাম, এটা ধরলাম বি সেটটাকে। তাহলে এ ইউনিয়ন বি কোন জায়গাটা বোঝাবে? এ ইউনিয়ন বি বোঝাবে এ এবং বির পুরো অংশটা মিলে যে সেটটা পাওয়া যাচ্ছে, এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা, সেটাই হচ্ছে কি বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি। এবার তারপরে আসি দুটি সেটের সেট, ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেট বলতে কি বোঝায়? দুটি সেটের যে কমন পদগুলো থাকবে, সেই কমন পদগুলিকে নিয়ে যে সেট গঠিত হবে, সেই সেটটাকে বলা হবে ওই সেট দুটির ইন্টারসেকশন অথবা সেট। তো প্রথমেই আমরা এখানে ভেন দেখব। তো ভেনের ক্ষেত্রে কি হবে? একই রকম করে একটা ইউনিভার্সাল সেট থাকবে। আমি দুইটা সেট নিলাম, একটা এ সেট নিলাম আর একটা নিলাম বি সেট। এবার এ আর বি এর কমন জায়গা কোনটা? এই জায়গাটা, কারণ এই জায়গাটা এর মধ্যেও আছে আবার বির মধ্যেও আছে। তাহলে এই জায়গাটা দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? দুটি সেটের সেট। এর সেটের দুটি সেটের সেটের যে চিহ্নটা হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন, সেটা হচ্ছে এই উল্টানো ইউ এর প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। গাণিতিকভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি বোঝানো হবে? এই সেটের অন্তর্গত পদগুলো এক্স দ্বারা প্রকাশ করবে। এই এক্সটা কোথাকার পদ?
এক্সটা হচ্ছে এ সেটের পদ এবং এক্সটা বি সেটের পদ, এটা হচ্ছে এবং অ্যান্ড চিহ্ন। তার মানে এতেও থাকতে হবে এক্স পদটা, একই সঙ্গে কোথায় বিতেও থাকতে হবে। একটা উদাহরণ যদি আমি দিই, এ একটা সেট নিলাম 1 2 3 4 5, বি একটা সেট নিলাম 2 3 4 6 7, তাহলে এ ইন্টারসেকশন বিটে কত হবে? এই দুইটা সেটের কমন কমন যে পদগুলো আছে, কি কি কমন পদ আছে? এখানে 2 আছে কমন পদ, আর কি পদ কমন পদ আছে? 3 আছে কমন পদ, আর কি কমন পদ আছে? 4। তাহলে এইটাই হলো এ আর বি এর ইন্টারসেকশন। তারপরে আসছি বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট, অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি কমন কোনো পদ না থাকে তাহলে সেট দুটিকে বলা হবে বিচ্ছেদ সেট। সেক্ষেত্রে ভেনের সাহায্যে দেখালে এরকম বিষয়টা আসবে, এ একটা সেট বি একটা সেট, এবার এ আর বি সেটের মধ্যে এখানে কোনো কমন কিছু পদ নাই বলে পরস্পর কিন্তু ওরা সেট করেনি, তাহলে এই দুইটা আলাদা আলাদা জায়গায় আছে, তো এই দুইটা সেটকে বলা হবে বিচ্ছেদ সেট। তাহলে বিচ্ছেদ সেটের ক্ষেত্রে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন এ আর বি এর মধ্যে সেই কমন জায়গাটাতে কোনো কিছুই থাকবে না, সেটাকে কিভাবে প্রকাশ করা হবে? নাল সেট অর্থাৎ ফাই দ্বারা প্রকাশ করা হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি এ একটা সেট সাপোজ এ বি সি, বি একটা সেট হচ্ছে সাপোজ 1 2 3, তো এই দুইটা সেটের মধ্যে কমন কিছু আছে? কিচ্ছু কমন নেই, তাহলে এই দুইটা সেট হবে কি সেট? নাল সেট। তাহলে এই দুইটা সেট হবে কি সেট? বিচ্ছেদ সেট। তার মানে এ ইন্টারসেকশন বি এখানে থাকবে নাল সেট। এবার দেখো দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। দুটি সেটের অন্তর বলতে কি বোঝায়? কোনো একটা সেট থেকে অন্য একটা সেট পুরোপুরি বাদ দেওয়া, তাহলে যে সেটটা পড়ে থাকবে সেটা হচ্ছে দুটি সেটের অন্তর বা ডিফারেন্স বলা হবে। প্রথমে ভেনের সাহায্যে বিষয়টাকে যদি দেখানো যায় তাহলে এরকম হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, দুটা সেট, একটা এ এটা আর একটা হচ্ছে গিয়ে তোমার বি। তো আমি যদি বলি এ থেকে বি সেটকে বাদ দিচ্ছি, তাহলে এ থেকে বি সেটকে বাদ দিলে কতটুকু পড়ে থাকবে? এই অংশটুকু। তাহলে এই অংশটা বা এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এ থেকে বি সেটটাকে বাদ দেওয়া বোঝানো হচ্ছে, যেটাকে আমরা এ মাইনাস বি দ্বারা প্রকাশ করি। আর যদি আমি বলি যে বি থেকে এটাকে বাদ দিচ্ছি, তখন কোন জায়গাটা প্রকাশ করতেছে? এই জায়গাটুকু, কারণ এই জায়গাটুকু হচ্ছে, আমি যদি দিক দিয়ে দেখাচ্ছি, এই যে এরকম চিহ্ন দেখাচ্ছি, তো এটা মানে কি বোঝানো হচ্ছে? বি সেট থেকে এ সেটটাকে বাদ দেওয়া হচ্ছে। তো আর একটা জিনিস, এই যে এ মাইনাস বিটাকে এই চিহ্নটা ছাড়াও কিন্তু এভাবে প্রকাশ করা হয়, এ এরকম করে দিয়ে মাইনাস, এটা দিয়ে কিন্তু অন্তরই বোঝানো, মানে দুটি সেটের অন্তর বোঝানো হয়, অর্থাৎ এ থেকে বি বাদ এটা বোঝানো হয়। তার মানে এটাকে একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই, এ সেটটা হচ্ছে 1 2 3 4 5 নিলাম, বি সেটের পদ নিলাম হচ্ছে 1 2 6 7 8, তার মানে এ মাইনাস বি এখানে কত হবে? এ মাইনাস বি হবে এ সেট থেকে বি সেটের যে সমস্ত পদ এখানে এ সেটে আছে সেই পদগুলোকে বাদ দিয়ে বাকিগুলো লেখো। তাহলে এ সেটের মধ্যে বি সেটের কোন কোন পদ ঢুকে গেছে? 1 আর 2, তো 1 আর 2 বাদ যাবে, তারপরে থাকবে হচ্ছে 3 4 5, ব্যাস। বি সেটের কোনো পদ কিন্তু এখানে নেওয়া যাবে না, বি সেটের প্রত্যেকটা পদকে কি করতে হবে? এ থেকে বাদ দিতে হবে। এবার যে পূরক সেট, পূরক সেটটা কি জিনিস? পূরক সেট হচ্ছে কোনো একটি সেটের অন্তর্গত পদগুলিকে বাদ দিয়ে সার্বিক সেটের অন্তর্গত বাকি সমস্ত পদগুলিকে নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে ওই সেটের পূরক সেট। সাপোজ এ একটা সেট আর একটা সার্বিক সেট হচ্ছে ইউ। আমি যদি প্রথমে উদাহরণ দিই, তাহলে ইউ এর অন্তর্গত আমি সার্বিক সেটের অন্তর্গত পদ ধরলাম 1 2 3 4 5 6 7, এ সেটটাতে আমি ধরলাম যে পদ আছে এখানে 1 2 3, তাহলে এ এর যে পূরক সেটটা হবে, পূরক সেট যেটা হবে সেটাতে পদ কি কি থাকবে? এ সেটের অন্তর্গত পদগুলিকে বাদ দাও, কোথা থেকে? সার্বিক সেট থেকে। তাহলে বাকি পদগুলো, বাকি পদ বলতে কারা কারা থাকছে? এই জায়গাগুলো 4 5 6 7। তাহলে এটাকে আমি এবার একটা জিনিস, এ সেটের পূরক সেট যদি আমি বলি সেটাকে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট অথবা এ বার অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটা কি প্রকাশ করা হয়? এ সেটের পূরক সেট। তাহলে এ কমপ্লিমেন্ট, এ বার, এ প্রাইম সবগুলো মানেই হচ্ছে, তাহলে আমি বলতে পারি ইউনিভার্সাল সেট, সেখান থেকে বাদ যাচ্ছে কোন সেটটা? এ সেটটা। এটা যদি ভেনের সাহায্যে দেখানো যায়, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তাহলে এ সেট বাদ দিয়ে বাদ বাকিগুলো, তো এই জায়গাগুলো হয়ে যাবে কি? এ কমপ্লিমেন্ট। এবারে সেটের কিছু বীজগাণিতিক সূত্রাবলী আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে বর্গৈক সমসূত্র। বর্গৈক সমসূত্র কিরকম বা আইডেম্পোটেন্টগুলো, সেটা হচ্ছে এ ইউনিয়ন এ যদি হয় সেটা এই হবে, এ ইন্টারসেকশন এ যদি হয় সেটা এই হবে,
এ ইউনিয়ন এ মানে এ এবং এ তাদের সমস্ত পদের সঙ্গে, তার মানে আলটিমেট এটাই থাকবে। আর ইন্টারসেকশন মানে একটা কমন পদ, সাধারণ পদ। তো এ আর এর মধ্যে সাধারণ কি আছে? কোন পদগুলো সাধারণ? এর পদগুলোই তো সাধারণ, তো এই জন্য এ। এবার বিনিময় সূত্র, বিনিময় সূত্র মানে এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এও কিন্তু তা হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেম, এ ইন্টারসেকশন বি যা হবে বি ইন্টারসেকশন এও তা হবে। সংযোগ সূত্র, সংযোগ সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে যে মানটা আসবে, আমি যদি প্রথমে এ আর বি কে ইউনিয়ন করি তারপর যদি সি কে ইউনিয়ন করি মানটা কিন্তু একই থাকবে। আবার কি বলে ইন্টারসেকশনের ক্ষেত্রেও কিন্তু সেম। বন্টন সূত্র, ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউশন ল কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা মানে এরকম করে বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। মনে মনে ভাবো যে এ ইউনিয়ন দিয়ে এখানে গুণ করা হচ্ছে, এরকম করে ভাবার জন্য, মনে রাখার জন্য। তাহলে এ ইউনিয়ন দ্বারা যদি প্রথমে বি কে করতেছি, তারপর মাঝখানে ইন্টারসেকশন এ ইউনিয়ন দ্বারা তারপরে সিটা করতেছি। এবার এটার ক্ষেত্রেও সেম, ইন্টারসেকশনের ক্ষেত্রে ওই ক্ষেত্রে কি হবে? এ ইন্টারসেকশন বি, এইটা দিয়ে প্রথমে বিটাকে নিলাম, তারপর মাঝখানে ইউনিয়ন বসলো, তারপর এটা দিয়ে কাকে নেবো? সিটাকে। এ ইন্টারসেকশন সি। তারপর হচ্ছে ডি মর্গান সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ডি মর্গান সূত্র। তো ডি মর্গান সূত্র কি? ডি মর্গান কি বলছে? এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট করা যায়, ডি মর্গান বলছে কমপ্লিমেন্টটা যদি ভিতরে দিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর ইন্টারসেকশনটার ক্ষেত্রে কি হবে? কমপ্লিমেন্টটা যদি ভিতরে চলে আসে তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। অভেদ সূত্র, অভেদ সূত্র কোনগুলোকে বলা হচ্ছে? এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। ইউনিয়ন হলে সব থেকে বড় সেটটা নিতে হয়, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু সব থেকে ছোট সেটটা আসে। তো এ আর ইউনিভার্সাল সেট দুটোর মধ্যে বড় কোনটা? অবশ্যই ইউনিভার্সাল সেট, এটা হবে। এবার আমি যদি বলতাম এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এই দুটোর মধ্যে ছোট, অবশ্যই এই সেটটা ছোট। এবার যদি আমি বলতাম এ ইউনিয়ন নাল সেট, নাল আর এর মধ্যে বড় কোনটা হবে? এ সেট, তাহলে এ হবে। এ ইন্টারসেকশন নাল যদি বলতাম, নাল আর এর মধ্যে সব থেকে ছোট যেটা ইন্টারসেকশন যেহেতু, সেটা হচ্ছে কি? নাল সেট। এবার হচ্ছে পূরক সেট, পূরক সেট বলতে কমপ্লিমেন্ট রিলেটেড, অর্থাৎ এ কমপ্লিমেন্ট তার যদি আবার কমপ্লিমেন্ট করি, এই সেটটা হচ্ছে এ, এই বাইরেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এর কমপ্লিমেন্ট করা মানে বাইরের টুকু আসা, এটার আবার এই এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট করলে কি আসবে? ভিতরের এটুকুই আসবে। এটা একটা হলো নাল সেটের যদি কমপ্লিমেন্ট করা যায়। নাল সেট মানে কি? কোনো কিছুই নেই ওর মধ্যে। আর কমপ্লিমেন্ট মানে তার উল্টা, কোনো কিছু না, উল্টা হচ্ছে সবকিছু। তো সবকিছু মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার ইউনিভার্সাল সেটে যদি কমপ্লিমেন্ট করি একই রকম করে এটা আসবে কি? নাল সেট। আবার আর একটা জিনিস, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যদি করা যায়, তার মানে কি হবে? লক্ষণীয় চিত্রতে আছে, এটা হচ্ছে এ সেটটা, তার সঙ্গে ইউনিয়ন করা হচ্ছে বাকিগুলো, তার মানে পুরো ইউনিভার্সাল সেটটা চলে আসছে। এবার এই সূত্রগুলির প্রমাণগুলো যদি কেউ শিখতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে ভিডিও করে এর প্রমাণগুলো নিয়েও আলোচনা করব। যদিও এবার এমসিকিউ কোশ্চেন, প্রমাণটা অত ইম্পর্টেন্ট না, সেই সূত্রগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সলভ করি। এবার হচ্ছে দ্বিত্বনীতি বা ডুয়ালিটি। ডুয়ালিটি জিনিসটা কি? ডুয়ালিটি হচ্ছে কোনো একটি অভেদে ইউনিয়নের পরিবর্তে বা ইউনিয়নের স্থানে ইন্টারসেকশন এবং ইন্টারসেকশনের স্থানে ইউনিয়ন যদি বসানো যায় তাহলে অভেদ, একটা নতুন অভেদ পাওয়া যায়। তো এই বিষয়টাকে দ্বিত্বনীতি বলা হয়। তো কোনো একটা অভেদে যদি আমরা ডুয়ালিটি ইউজ করি বা দ্বিত্বনীতি ইউজ করি, সেক্ষেত্রে ওই অভেদের মধ্যে কোথাও যদি ইউনিভার্সাল সেট থাকে তাহলে কিন্তু সেটা নাল সেটে কনভার্ট হয়ে যায়। ইউনিভার্সাল সেট থাকলে সেটা হয়ে যাবে কনভার্ট নাল সেটে, আবার নাল সেট যদি থাকে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ডুয়ালিটি প্রয়োগ করলে ইউনিভার্সাল সেটে। আর ডুয়ালিটির বিষয়টা কি? ইউনিয়নের জায়গাতে কি লিখতে পারে? আমরা ইন্টারসেকশন লিখতে পারবো, আর ইন্টারসেকশনের জায়গায় লিখতে পারবো হচ্ছে ইউনিয়ন। তো আমি যদি এখানে একটা বন্টন সূত্র নিয়েছি, এই বন্টন সূত্রতে যদি আমি ডুয়ালিটি প্রয়োগ করি, দ্বিত্বনীতি যদি প্রয়োগ করি, তাহলে কি হবে? আমার কোনো কিছু ভাবার দরকার নেই, শুধুমাত্র যেখানে যেখানে ইউনিয়ন আছে সেই জায়গাগুলোতে ইন্টারসেকশন করে দেবো, আর ইন্টারসেকশনের জায়গাগুলোতে ইউনিয়ন করে দেবো। ভাবার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে, শুধু জাস্ট ইন্টারসেকশন আর হচ্ছে ইউনিয়নকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে এই অভেদটার দ্বৈত অভেদ হবে এটা। তাই লক্ষ্য করলে দেখা যাবে যে বন্টন সূত্র দুটো লেখানো ছিল, তার মধ্যে একটাতে ডুয়ালিটি প্রয়োগ করার ফলে কি অন্যটা চলে আসছে। তো কোনো আর একটা আমি লক্ষ্য করি নিচে দেওয়া হয়েছে, তো এটাতে দেখো এ ইন্টারসেকশন ফাই ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন এ, যেটা মানে হচ্ছে এ, হিসাব করে দেখলে তাই আসবে, মানে এই দুইটা মিলে কি আসবে? ফাই, এই দুইটা মিলে কি আসবে? এ।
এ আর ফাই এর ইউনিয়ন করা মানে এ চলে আসবে, সত্যি কি আছে। এবার এইখানে যদি আমরা ডুয়ালিটি ইউজ করি তাহলে কি হবে, তো এখানে ডুয়ালিটি ইউজ করা মানে কি, এ হয়ে যাবে, এটা হয়ে যাবে ইউনিয়ন। আর আমি কি বলছিলাম যে ডুয়ালিটি কোথায় ইউজ করলে নাল সেটটা কি হয়ে যায়, ইউনিভার্সাল সেট হয়ে যায়। এটা হয়ে যাবে ইন্টারসেকশন, এইটা হয়ে যাবে নাল সেট, এটা হয়ে যাবে ইউনিয়ন, এইটা চলে আসবে। তার মানে যেহেতু অভেদটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কত হওয়া উচিত, এ হওয়া উচিত। তো আমি লক্ষ্য করি বা দেখি যে জিনিসটা এ আসে কিনা। তো এই দুইটা মিলে কি ইউনিভার্সাল সেট, আর এ দুইটার মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে সব থেকে বড়টা, তার মানে এই দুইটা মিলে কি হবে ইউনিভার্সাল সেট। আবার এই দুইটা মিলে কি হবে, এ ফাই আর এর মধ্যে সব থেকে বড় যেটা এ। এবার হচ্ছে ইউনিভার্সাল সেট আর এর মধ্যে যদি ইন্টারসেকশন করা যায়, ইন্টারসেকশন মানে ছোটটা, এই দুটোর মধ্যে ছোট কোনটা, এ। দেখো এ চলে আসলো। তাহলে ভাবার কোনো প্রয়োজনই নাই, কোনো একটা অভেদে যদি ডুয়ালিটি প্রয়োগ করি আমরা, অটোমেটিক অন্য একটা অভেদ চলে আসবে। এবার দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আর হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা মানে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই যে দুটো আমি সূত্র লিখলাম, অঙ্ক করতে খুবই লাগবে এই সূত্র দুটো। তো এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি সেটের পদ সংখ্যা, নাম্বার অফ মানে পদ সংখ্যা বোঝানো হচ্ছে, এটা সমান সমান হচ্ছে এ সেটের পদ সংখ্যা যোগ বি সেটের পদ সংখ্যা, সেই দুটোর থেকে আবার এ ইন্টারসেকশন বি সেটের পদ সংখ্যাটাকে বাদ দিতে হবে। তো এটা যদি আমি ছোট করে ভেনের সাহায্যে বিষয়টা দেখাই তাহলে বুঝতে খুব সোজা হবে। এটা যদি আমি ভেনের সাহায্যে জিনিসটাকে দেখাই তো বুঝতে খুবই সুবিধা হবে। দেখো লক্ষ্য করো, এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা আমি একটা এ সেট নিলাম, এটা বি সেট নিলাম। এই যে এ সেটের পদ সংখ্যা ধরলাম কি, আর এই বি সেটটাতে পদ সংখ্যা ধরলাম হচ্ছে কিউ, আর মাঝখানে যে জায়গাটা আছে অর্থাৎ এই ইন্টারসেকশন বি যেটাকে বলে, এই সেটে পদ ধরলাম কত আর। তো এবার আমরা যখন এ আর বি ইউনিয়ন করবো তখন পুরো জায়গাটা চলে আসবে। পুরো জায়গাটা আসা মানে পদগুলো পি সংখ্যক পদ আর কিউ সংখ্যক পদ যোগ হয়ে যাচ্ছে। যখন আমরা কি করবো এ ইউনিয়ন বি করবো, তাহলে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা কত হবে, পি এর পদ, এ সেটের পদগুলো অর্থাৎ পি, আবার বি সেটের পদগুলো অর্থাৎ হচ্ছে কিউ। তো যখন আমরা এ সেটের পদ এবং বি সেটের সবগুলো পদ নিয়ে নিলাম অর্থাৎ যোগ করলাম, সেক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারসেকশনের জায়গাটা আছে এই জায়গার পদগুলো কিন্তু দুইবার নেওয়া হলো, এর জন্য একবার আসছে আবার বির জন্য একবার আসছে। তো এখানে দুইবার চলে আসছে এ ইন্টারসেকশন বির পদগুলো, তো দুইবার তো নেওয়া যাবে না, তার জন্য একবার কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দেবো কি আর। তার মানে সূত্রটা চলে আসলো, নাম্বার যদি ইউজ করি এটা হচ্ছে নাম্বার অফ এ, এটা হচ্ছে নাম্বার অফ বি, এটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। একই রকম করে তোমরা যদি ভেনের সাহায্যে দেখো এই প্রমাণটাও তোমরা নিজেরাই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট টুতে, এটা পার্ট টু ছিল, পার্ট ওয়ান ছিল, পরবর্তীতে পার্ট টুতে আমরা কি করব, এই সেট রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেনগুলো হবে, যে রিলেটেড কোশ্চেন হবে সেই রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করবো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে।